দ্বিতীয় যে, তাহলে আমরা 14 নম্বর ধারা আর 15 নম্বর ধারা বললাম। 16 নম্বর হচ্ছে যে কোনো মানুষকে তার কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা যাবে না। অর্থাৎ কোনো মানুষ, তিনি সরকারি চাকরি করতে চান, তাকে করতে দেওয়া হলো না এই বলে যে না তুমি তো ওইখানে তোমার বাস, তাই তুমি, তোমার তোমার বাড়ি তামিলনাড়ুতে, তাই তুমি এখানে চাকরি করতে পারো না। এরকম ভাবে কোনো মানুষকে সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। চতুর্থত, অস্পৃশ্যতা ভারতবর্ষে একটি অপরাধ। আর্টিকেল 17 ধারায় বলা হচ্ছে অস্পৃশ্যতা ভারতে একটি অপরাধ। কোনো মানুষকে না তুমি নিচু জাত বলে তোমাকে ছোবো না, এরকম করা যাবে না। এবং পঞ্চমত, আর্টিকেল 18 বলছে, ধরো আগে যেরকম রায় বাহাদুর টায় বাহাদুর এরকম টাইটেল লোকে ব্যবহার করতো, আজকের দিনে ওরকম কোনো উপাধি কেউ ব্যবহার করতে পারবে না। যদি কেউ করতে চায়, সেটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এইটা, তাহলে এই 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 মিলিয়ে গেল হচ্ছে সাম্যের অধিকার। এরপর আসবে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারে কি বলা হচ্ছে? স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 অব্দি। আর্টিকেল 19-এ কি বলা হচ্ছে? 19 নম্বর ধারায় বলা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার। অর্থাৎ কোনো মানুষ, বলা হচ্ছে মোট 6টা ক্ষেত্রে মানুষ স্বাধীন। নাম্বার 1, বাক স্বাধীনতা। নাম্বার 2, কোনো জনসভা করার ক্ষেত্রে, শান্তিপূর্ণ নিরস্ত্র জনসমাবেশের ক্ষেত্রে তার অধিকার আছে। কোনো সভা সমিতি করার ক্ষেত্রে তার অধিকার আছে। কোনো আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন করার ক্ষেত্রে তার অধিকার আছে। যে কোনো জায়গায় বসবাসের ক্ষেত্রে তার অধিকার রয়েছে। এবং যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে, যদি না সেই কাজটা কারোর জন্য ক্ষতিকর হয়, সেই কাজ করার অধিকারও তার রয়েছে। অর্থাৎ তুমি কোনো কথা বলতে, যদি না তুমি কাউকে গালাগাল দাও, খুব খারাপ ভাবে কিছু কথা বলো, তুমি কোনো মানুষকে, তুমি শান্তিপূর্ণভাবে জমায়েত করতে, তুমি সংগঠন করতে, তুমি আন্দোলন করতে, কোনো জায়গায় বাস করতে, যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে তুমি সম্পূর্ণত স্বাধীন। এমন কেউ নেই যে তোমার এই স্বাধীনতাকে হরণ করতে পারে। এরপর আর্টিকেল 20, 20 নম্বর ধারা। সংবিধানের 20 নম্বর ধারায় বলা হচ্ছে আহ যদি, ধরো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে যে তুমি এটা করেছো, তুমি এই কাজটা করেছো, কিন্তু সেই অভিযোগ প্রমাণ হওয়া অবধি যে তুমি সত্যি এটা করেছো বা করোনি, ততদূর অব্দিও কিন্তু তোমার কিছু স্বাধীনতা রয়েছে। অর্থাৎ তোমার সাথে, তোমাকে পুলিশ কাস্টডিতে রেখে যে কোনো রকমের অত্যাচার করা যায় না, তোমাকে যখন তখন ভাবে গ্রেপ্তার করে নেওয়া যায় না, এগুলো। তারই সঙ্গে সঙ্গে তোমার আর্টিকেল 21, তোমার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে রাইট টু প্রাইভেসি নিয়ে অনেক কথা হচ্ছে, সেখানে 21 নম্বর ধারা বারবার উঠে আসছে। তো তোমার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। আহ 21-এ নম্বর ধারায় বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার অধিকার জনগণের একটা অধিকার। যদি কোনো বাবা মা তার ছেলে মেয়েদের জোর করে স্কুলে না পাঠায়, তাহলে বাবা মা কিন্তু অপরাধ করছে, তাদের জেল হতে পারে। প্রাথমিক শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর বয়সী মানুষদের প্রাথমিক শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার। এবং আর্টিকেল 22 বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। গ্রেপ্তার এবং গ্রেপ্তারের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ কখন গ্রেপ্তার করছে, কোথা থেকে কি কারণে গ্রেপ্তার করছে, এগুলো খোলসা করে না বলে, মেয়েদের ক্ষেত্রে যেমন সূর্য ডোবার পর গ্রেপ্তার করা যায় না, অর্থাৎ গ্রেপ্তারের ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের কিছু অধিকার রয়েছে। এই স্বাধীনতার অধিকার। এরপর আসছে শোষণের। তোমাদের তোমাদের স্তরে এই অধিকারগুলোর আর অতি গভীরে গিয়ে লাভ নেই। আমরা জাস্ট তোমাদের, তোমরা সদ্য সংবিধানটাকে চিনছো, তাই আমরা যতটা সম্ভব ছোট 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 করে কথাগুলোকে বলে বলে এগোচ্ছি। তোমরা যখন এরপর আরো বিস্তরে এগোবে, যদি বড় হয়ে কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা আইন নিয়ে পড়ো, তোমরা তখন বিস্তরে এগুলো সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করবে। সেটা তখন তোমাদের গল্প, সেই সময় নিয়ে আমরা বলছি না।
কিন্তু আশা করি এটা তোমাদের আমি বোঝাতে পারছি। আহ এরপর আছে শোষণের বিরুদ্ধে অধিকার। প্রথম যেটা সেটা হচ্ছে যে, নাম্বার ওয়ান, ব্যক্তিকে পাচার করা এবং তাকে দিয়ে বেগার খাটানো একটা অপরাধ। বেগার খাটানো কিন্তু ভারতবর্ষে একটা সময় ছিল যখন কোনো লোককে দিয়ে জমিদাররা বেগার খাটাতো, কোনো টাকা দিত না, বেগার খাটছে মানুষ। আজকে বেগার খাটা একটা অপরাধ, খাটানি। এবং একই সঙ্গে সঙ্গে কোনো মানুষকে পাচার করা, যেমন সুন্দরবনে মাঝে মধ্যে নারী পাচার, ক্রাইম। পাচার একটা অফেন্সিভ ক্রাইম। গেল আর্টিকেল 23। এবং ফাইনালি আর্টিকেল 24, শিশুদেরকে ফ্যাক্টরিতে বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজের ক্ষেত্রে শিশুদের নিয়োগ করা যায় না। অর্থাৎ শিশু শ্রম ভারতে একটি চিহ্নিত অপরাধ। দেখো তোমরা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে খাটানো হচ্ছে, কাজ করানো হচ্ছে, কিন্তু চাইল্ড লেবার ইজ আ ক্রাইম। শিশু শ্রম ভারতে একটি অপরাধ। এরপর আসছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা আর্টিকেল 25 থেকে 28। কি বলা হচ্ছে মূলত? বলা হচ্ছে তোমার নিজের যে কোনো ধর্মমত, সেই ধর্মমতে ঈশ্বর সাধনা করার অধিকার তোমার রয়েছে। অর্থাৎ তোমার এই বিশেষ ধর্ম বলে তোমাকে আমি ধর্মচারণ করতে দেব না, এটা অপরাধ, করা যায় না। যে কোনো ধর্মের মানুষেরই শান্তিপূর্ণভাবে ধর্মচারণের অধিকার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান, সেগুলোতে অংশগ্রহণ করা, সেগুলোকে ম্যানেজ করার অধিকার রয়েছে। এবং তৃতীয়ত, বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে লোকে করও দিতে পারে যদি চায়, কিন্তু কর দেওয়ার ক্ষেত্রে, চাঁদা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। যদি কোনো মানুষ ভলান্টারিলি কোনো ধর্মীয় কাজে কর দিতে চায়, সে সেটা দিতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে, মূলত সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার অধিকার রয়েছে। সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলো তারা কিয়দাংশে ধর্মীয় শিক্ষা দান করতে পারে। এইটা গেল হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এরপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট বা সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, আর্টিকেল 29 থেকে আর্টিকেল 30। এটাই যেটা বলছে, যারা সংখ্যালঘুরা, তারা নিজেদের, সেটা ধর্মীয় সংখ্যালঘু হতে পারে, সেটা ভাষাভিত্তিক সংখ্যালঘু হতে পারে, সাংস্কৃতিক সংখ্যালঘু হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তাদের নিজেদের ভাষা, লিপি এবং সংস্কৃতিকে সংরক্ষণের অধিকার রয়েছে। আহ এর সঙ্গে সঙ্গে তাদের নিজেদের, সংখ্যালঘুরা নিজেদের মতো করে স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, সে অধিকারও তাদের রয়েছে। এরপর যাচ্ছে আর্টিকেল 31। 31 কিছু নেই, কারণ এখানটাতেই রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার ছিল, যেটা আজকের সংবিধান থেকে আমরা বাদ দিয়েছি। এবার আসছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এখানে বলা হচ্ছে যে কোনো মানুষকে যদি তার সঙ্গে খারাপ কাজ করা হয়, তাকে কিছু করতে বাধ্য করা, তাকে জেলে পুরে দেওয়া হয়েছে জোর করে, সেই অবস্থাতেও তার কিছু অধিকার রয়েছে এবং সংবিধান সেই অধিকার তাকে দেয়। মোট 5টা অধিকারের কথা বলা হচ্ছে: হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি, কু ওয়ারেন্টো। এগুলো মূলত ধরো কোনো একজন বন্দি, তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে কিনা, আহ বা তাকে কখন গ্রেপ্তার করা হচ্ছে, তাই গ্রেপ্তারের সময় যথেষ্ট কারণ দেখানো হয়েছে কিনা, মূলত এই বিষয়গুলোর ক্ষেত্রে আহ এই অধিকারগুলো খাটে। যেমন হেভিয়াস কর্পাসের কথা তোমাদের বললাম, এটা বন্দি প্রত্যক্ষীকরণ। আহ, এটা মানে হচ্ছে, ধরো একজন বন্দি, তিনি বললেন যে আমার সাথে অত্যাচার করা হয়েছে, তখন বন্দিকে ডেকে এনে সুপ্রিম কোর্ট দেখতে চাইতে পারে যে তার সাথে কি কি অত্যাচার করা হয়েছে, তার মুখ থেকে শুনতে পারে। ম্যান্ডামাস হচ্ছে, ম্যান্ডামাসের মানে হচ্ছে উই কমান্ড, আমরা আদেশ করছি।
যদি কোনো অফিসিয়াল কোনো ডিউটি পালন করতে ব্যর্থ হয়, তখন সুপ্রিম কোর্ট নিজে সেইটা করার জন্য আদেশ দিতে পারে। প্রহিবিশন মানে আটকানো। আহ, যদি কোনো লোয়ার কোর্ট কোনো যে কাজের, নিম্নতর আদালত যে কাজের অধিকার তার নেই সেই কাজ করে বসে, তখন উচ্চতর আদালত তাকে সেটা করতে আটকাতে পারে। সার্টিওরারিটি মানে, সার্টিওরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড বা টু বি ইনফর্মড। এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কোনো একটা বিষয়ের ক্ষেত্রে নিজে ইনফরমেশন গ্যাদার করতে পারে, যদি কোনো মানুষ বলে যে তার তার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে অর্থাৎ এগুলো, এই সবটা মিলিয়ে হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ মৌলিক অধিকারের মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এই অধিকারগুলো তোমার আমার একেবারে নিজস্ব অধিকার। এই অধিকারগুলো কেউ কোনো অবস্থায় কখনো কেড়ে নিতে পারে না। যদি কেউ কেড়ে নিতে চায়, আহ, তার বিরুদ্ধে যদি তোমরা আইনি পদক্ষেপ নাও, সেই কেড়ে নেওয়া আটকাবে। এইটাই হচ্ছে আমাদের মূল কথা মৌলিক অধিকারের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, নচেত আমাদের ক্লাসটা এখানে আমরা রিজলভ করবো। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি এখানেই আমার শেষ হয়েছে বলে পরের দিন আমরা মৌলিক কর্তব্য করবো। ঠিক আছে। থ্যাংক ইউ।